গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 1। গড়িয়াহাটার মোড়ে বাস থেকে নামতেই দেখলাম 6:30 বেজে গেছে। বুকটা ধক করে উঠল, কারণ রিহার্সেল শুরু হয়ে যাবার কথা ঠিক 6:30টায়। মোড় থেকে হেঁটে যেতে ভিড় ঠেলে অন্তত মিনিট 5 সময় লাগবে। খুব তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলাম। মাঝে মাঝে সত্যিই খুব রাগ হয়। গানের স্কুলে গান শিখবো, তাতেও এত কড়াকড়ির কোনো মানে হয় না। সুনীলদার তত্ত্বাবধানে রিহার্সেল। তাড়াতাড়ি দূর দূর করে সিঁড়ি বেয়ে দোতলায় উঠেই দেখলাম রিহার্সেল শুরু হয়ে গেছে। ঘরে বাইরে চটির সমুদ্র। কোনো রকমে তা পার হয়ে চোরচোর মুখ করে ছেলেপুলেদের ঠেলে ঠুলে এক কোনায় বসে পড়লাম। এক পাশে ছেলেরা বসেছিল, অন্যদিকে মেয়েরা। সুনীলদা গান গাইতে গাইতে চোখ দিয়ে একবার আমাকে চাবুক মেরে অস্থায়ী শুরু করলেন। বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর, দ্রবজীবন ঝরিবে ঝড়ো ঝড়ো, নির্ঝর তব পায়। গানটার ধরাছড়া কাজ রীতিমতো কঠিন। মনোযোগ দিয়ে সুনীলদার গান শুনতে লাগলাম। সুনীলদার গলা একেবারে সুরে বসানো, বড় নির্দ্বিধায় শুদ্ধ ও কমল পর্দা ছমছম করে ছুঁয়ে যান উনি। সুনীলদা অন্তরা ধরেছেন। এমন সময় হঠাৎ চোখ পড়ল তার দিকে। তাকে এর আগে আমি কখনো দেখিনি, কিংবা হয়তো দেখেছি, লক্ষ্য করিনি। না, বোধহয় দেখিনি। দুই দিকে দুই বিনুনি ঝুলিয়ে একটি বাসন্তী রঙা শাড়ি পরে দোকানে দুটি রক্তরবির দুল পরেছিল সে। কপালের উপরে যেখানে চুল শুরু হয়েছে সেখানে একটা কাটা দাগ। মুখ নিচু করে সে বসেছিল আসন কেটে। তার বসার ভঙ্গির মধ্যে, তার চোখের উদাসীনতায় মধ্যে কি যেন ছিল, যা আমাকে হঠাৎ চমকে দিল। এমন ভাবে আর কোনো কিছু আমি এর আগে দেখে চমকাইনি। তার চারপাশের এই ঘন সন্নিবিষ্ট ছেলে মেয়েদের ভিড়ে তাকে আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ বলেই মনে হচ্ছিল। কিন্তু ভালো করে চাইতেই বুঝতে পেলাম, সবকিছু মিলিয়ে তার সমপনী উদাসীন ছিপছিপে অস্তিত্বে কোনো এক আশ্চর্য অসাধারণত্ব এলেবেলে অবহেলায় আরোপিত হয়েছিল। আমার বুকের মধ্যে কিরকম যেন করছিল। চোখ নামিয়ে সকলের সঙ্গে কোরাস গাইছিলাম। কিছুক্ষণ পর সুনীলদা হঠাৎ গান বন্ধ করে ভ্রু কোচকে বললেন, কে কে? কুঞ্জন। আমরা সকলেই চোখ তুলে তার দিকে তাকালাম। উনি তর্জনী তুলে আমারই দিকে দেখিয়ে বললেন, তুমি তুমি তুমিও? একেবারে ইউটিউব ব্রুটাসের মতো। আমি তখন অন্য জগতে বাস করছিলাম। অবাক হয়ে শুধালাম, কি? সুনীলদা বললেন, কি যদি বুঝবে তাহলে তো দুঃখ ছিল না। বেসুরো হচ্ছে, বেশ বেসুরো। মন দিয়ে খোঁজ কাজগুলো তোলো, বুঝবে রাজা। মুখ নিচু করে রইলাম। কর্ণমূল গন্ডমূল সব লাল হয়ে গেল। ঘরভর্তি ছেলে মেয়েদের সামনে কি বেইজ্জত। আর চোখে মেয়েটির দিকে তাকিয়ে দেখলাম। সে হাসছে না বটে, কিন্তু তার পুরিয়া ধানিশ্রী চোখে একটা দারুণ দুষ্ট হাসি স্থির হয়ে আছে। বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত। এই গানের পর একে একে কোরাসের আরো অনেকগুলা গান তোলা হলো। দু একটা ডুয়েটও ছিল। এমন সময় সুনীলদা তার দিকে চেয়ে বললেন, ধরো খুকি। সুনীলদা হারমোনিয়াম বাজালেন, সেই খুকি শুরু করলো, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন হলো ধন্য হলো মানব জীবন। গানটা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার মন বলতে লাগলো, এমন গান আমি আর আগে শুনিনি। তার অল্প বয়সী চিকন গলার স্বরে কি যেন কি ছিল, জলতরঙ্গের মতো, ভোরের পাখির ডাকের মতো, বুকের মধ্যে নিঃশব্দ অথচ স্পষ্ট কান্নার মতো।
আমার মনের মধ্যে এতদিন যত কিছু অধন্য ছিল, অধন্য থাকতো, চিরদিন সে সবকিছুকে তার গান ধন্য করে তুলল। যতক্ষণ না গান শেষ হয়, আমি মুখ নিচু করে মহাবিষ্টের মতো গানটা শুনছিলাম। গান শেষ হতেই মুখ তুলে তার দিকে তাকালাম। সে সংকোচহীন সরল চোখ মেলে তাকিয়েছিল, কিন্তু আমার চোখে মুখে একটা বিরক্তি ফুটে উঠল। পরক্ষণেই সে মুখ নামিয়ে নিল। রিহার্সেল শেষ হলো। আমিও প্রায় শেষ হয়ে গেলাম, অথবা শুরু হলাম, বুঝতে পারলাম না। একে একে সবাই চলে গেল। সুনীলদা নিচে গিয়ে মুরারির বানানো 4টে ডিমের এক মস্ত বড় অমলেট খেতে লাগলেন। সুনীলদা ডিম খেতে খুব ভালোবাসতেন, কিন্তু আমি তখনও বসে রইলাম একা একা। অনেকক্ষণ পর যখন সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি, সুনীলদা দেখতে পেয়ে বললেন, কি হে, রাগ হয়েছে নাকি? আমি বললাম, না না। মনে মনে বললাম, হয়েছে বিলক্ষণ, তবে আপনার উপর নয়। সেদিন খাওয়া দাওয়ার পর নিজের ঘরে অনেকক্ষণ আয়নার সামনে বসে নিজেকে পুঙ্খানুপুঙ্খ রূপে নিরীক্ষণ করলাম। আমার মুখে কোনো সৌন্দর্য ছিল না, কিন্তু আমার চোখে চোখ পড়লে কেউ বিরক্ত হয়ে ভ্রু কুঁচকাবে এমন কোনো কদর্যতা বা বৈকলাঙ্গ দেখতে পেলাম না আয়নায়। সেদিন রাতে ভালো করে ঘুমোতেই পারলাম না। তার গান শুনলাম এই মাত্র। সে কে? তার বাবার নাম কি? সে কোথায় থাকে? কিছুই জানা হলো না। যদিও জানতেও পেতাম যে সে কে, পরের দিন অফিসে গিয়েই নরিদাকে ফোন করলাম। মানে ফোন না করে পারলাম না। নরিদা আমার চেয়ে বয়সে বড় ছিল, ভালো গান গাইতো, সবসময় ফিটফাট ফুল বাবুটি। আমরা গানের স্কুলে একই ক্লাসে ছিলাম। নরিদা আমাকে খুব স্নেহ করতেন। নরিদাকে শুধালাম, নরিদা, কাল জগতে আনন্দ যজ্ঞে গাইল সে মেয়েটি কে জানো? নরিদা বলল, কেন? সে গান শুনে তোমার এত নিরানন্দ কেন? আমি বললাম, বলো না কে। নরিদা হাসল, বলল, আলাপ করার অসুবিধা নেই, ওদের বাড়ি চলে যেতে পারো, ওরা খুব উদার, খুব ভালো পরিবার। আমি বললাম, মহা মুশকিল তো তোমাকে নিয়ে। বাড়িটা কোথায় তাই বলো না। ওর নাম কি? ওর বাবার নাম কি? নরিদা ফোনে খুব হাসতে লাগলো, বলল, তোমার অবস্থা খুব খারাপ দেখছি। আমি বললাম, প্লিজ বলো। নরিদা বলল, ওর নাম বুলবুলি, ওর বাবাকে তুমি দেখেছো? আমি অবাক হলাম, বললাম, কোথায়? নরিদা বলল, আমাদের স্কুলের গৃহ প্রবেশের দিন সকালবেলা এসেছিলেন, মনে আছে? একটা কালো ফিয়াট গাড়ি থেকে নামলেন, হাওয়াই শার্ট পরা, হাতে স্টেট এক্সপ্রেসের দিন। বিজয়দা গিয়ে হাত ধরে নিয়ে এলেন, মনে আছে? তুমি আমাকে জিজ্ঞাসা করলে এ ভদ্রলোককে, মনে নেই? বুলবুলি ওর মেয়ে, রূপের বোন এবং বিজুদার ভাইজি। আমি বললাম, সর্বনাশ। নরিদা খুব হাসতে লাগলো, বলল, কেন সর্বনাশ কেন? আমি বললাম, না কিছু না, বলেই ফোন ছেড়ে দিলাম। বিজয়দার সামনে দাঁড়িয়ে কথা বলতেই আমার ভয় করে, বোধহয় অনেকের করে। যদিও তিনি আমার জ্যাঠামশাই নন, আমার অ্যাকাউন্টেন্সির প্রফেসর সাহা সাহেবও নন। নেহাত শখ করে যেখানে গান শিখতে যায়, তিনি সেখানে সর্বেসর্বা। ভয় পাবার সঙ্গত কোনো কারণও নেই, কিন্তু কেন জানি না ভীষণ ভয় হয়, কারণ না থাকলেও ভয় করে। সে যে বিজুদার ভাইজি, একথা শুনেই মনে মনে ঠান্ডা মেরে একেবারে কুঁকড়ে গেলাম। আমি নির্ভয়ে বাঘের সামনে দাঁড়াতে পারি, কিন্তু বিজুদার ভাইজিকে ভালো লাগার মতো দুর্বিপাকে যেন আমাকে কখনো পড়তে না হয়, মনে মনে এই কথাই নিজেকে বোঝাচ্ছিলাম। রূপদাকে আমি চিন্তা, মানে জাস্ট চিন্তা, এই পর্যন্তই। চেহারাটা দারুণ ছিল,
আর্টিস্ট, ভালো গান করতেন, অভিনয়ও ভালো করতেন। বালিশকে প্রতিভায় প্রত্যেকবার বালিশকে হতেন। স্টেজে যখন তিনি মেকআপ নিয়ে বালিশকে সাজে খড়গড়াতে দাঁড়াইতেন, যখন উইংস থেকে তার কাটা কাটা শার্ট মুখে রঙিন আলো এসে পড়তো আর উনি গাইতেন, রাঙা পথ যুগে প্রণামী গো ভবতারা, আজি এই নিশীতে পুজিব তোমারে তারা। তখন রূপটার প্রতি এক দারুণ স্তুতিতে আমার সমস্ত ছেলে মানুষই মন ভরে যেত। তাই তার বংশে এ কথা শুনে খুব ভালো লাগলো। সবাই ভালো, শুধু একমাত্র অসুবিধা বিজুদা। বিজুদার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসতো। মনে আছে, দূর থেকে এক ভদ্রলোক গান শিখতে আসতেন। উনি আমাদের ক্লাসেই ছিলেন। ভদ্রলোক পায়জামা পাঞ্জাবি পরে সেলুনে চুলটুল কেটে ঘাড়ে খুব করে সুগন্ধি পাউডার মেখে একদিন ক্লাসে এলেন। ক্লাসের পর বিজুদা বললেন, দেখুন, এটা শিক্ষায়তন, এখানে এভাবে আসবেন না। তিনি বললেন, তার মানে আমি কি পয়সা দিয়ে গান শিখি না? আমি এখানে গান শিখতে আসি, আর কিছু করতে নয়। তাছাড়া আপনি কি আমার লোকাল গার্জেন না? আমি কিন্ডারগার্টেনের শিশু যে আমি কি পরে আসবো না পরে আসবো তা আপনি বলে দিবেন? বিজুদা বললেন, আপনার সঙ্গে তর্ক করতে চাই না। এরকম ভাবে পায়জামা পরে এলে আপনাকে গান শেখানো হবে না, আপনাকে স্কুল ছেড়ে দিতে হবে। তিনি বললেন, কলকাতায় কি গানের স্কুলের অভাব? ছেড়ে দিলে আমার কোনোই ক্ষতি নেই। ক্ষতি আপনার মাইনেটা স্কুলে জমা হবে না। বিজুদা বললেন, শুধু মাইনের বিনিময়ে আমরা কাউকে গান শোনাই না। আপনার মতো ছাত্রর জন্য স্কুল নয়, আপনার এ মাসের মাইনেও ফেরত নিয়ে যাবেন, আপনি আর আসবেন না। এই ঘটনা নিয়ে ছেলেদের মধ্যে অনেক আলোচনা হয়েছিল। অনেকেই বলেছিল যে এটা বাড়াবাড়ি। আর বিজুদা নিজেই সবসময় পায়জামা পাঞ্জাবি পরেন, কিন্তু যখনই পিছন ফিরে চাই তখনই মনে হয় সে ঘটনাটা একটা নিছক পায়জামা ঘটিত সামান্য ঘটনা ছিল না। সেই গানের স্কুলের মিলিটারি নিয়মাবর্তিতা, গোরামি, বাড়াবাড়ি, এসবের কথা এখন মনে পড়লে বারবার মনে হয় যে বিজয়দার মতো দু চারজন লোক আমাদের শিক্ষাক্ষেত্রে থাকলে দেশের ছেলে মেয়েদের বোধ হয় ভালো ছাড়া খারাপ হতো না। বিজয়দাকে ভয় করতাম, সবসময় একটা দূরত্ব রেখে চলতাম। কিন্তু আমার ভীষণ ভালো লাগতো বিজয়দার স্ত্রীকে। উনি আমাদের সকলের বৌদি ছিলেন। উনি যখন গরমের দিনে গা ধুয়ে ছাপা শাড়ি পরে বিকেল স্কুলে ঢুকতেন, তখন কেন জানি না ভালো লাগায় মন ভরে যেত। সত্যি কথা বলতে কি, আমি আজ পর্যন্ত ওর চেয়ে বেশি রমণী, সুলভতা কোনো রমণীর মধ্যে দেখিনি। ওর চেহারা, কথা বলা, গান গাওয়া সব মিলিয়ে উনি যখনই আমাদের মধ্যে থাকতেন, কোনো ব্লক প্রোগ্রামের মহড়ায় বা সরস্বতী পুজোয়, দুপুরের খিচুড়ির আসরে, ওর নরম মেইলি ব্যক্তিত্ব আমাদের সকলকেই এক দারুণ ভালো লাগায় ভরিয়ে দিত। যে কদিন সমাবর্তন উৎসবের মহড়া চলত, ততদিন আমার সেই গায়িকাকে রোজই দেখতে পেতাম। কিন্তু এক মহড়া এবং অন্য মহড়ার মধ্যের ঘটনাবিহীন দিনগুলোতে ওকে একবার দেখবার জন্য ভীষণ ছটফট করতাম, অথচ দেখার উপায় ছিল না। আমি এমন সপ্রতিভ ছিলাম না যে শটান রূপদাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেও ব্যাপারটা বোকা বোকাই হতো। ওর বাবার সঙ্গেই হয়তো দেখা হয়ে যেত, অথবা রূপদার সঙ্গে। রূপদা বলতেন, কি ব্যাপার তুমি হঠাৎ? আমি বলতাম, এই কাছে এসেছিলাম, তাই ভাবলাম ঘুরে যাই। রূপদা বলতেন, আমি এক্ষুনি অফিসে বেরোচ্ছি, আরেকদিন এসো, কেমন, ছুটির দিনে। আমি বলতাম আচ্ছা। তারপর নিজের ঠোঁট কামড়ে নিজেকে অভিশাপ দিতে দিতে হয়তো বাড়ি ফিরে আসতাম। তার চেয়ে এই ভালো অনেকদিন পর পর তাকে একবার দেখা, তারপর না দেখার দিনগুলোতে তার কথা ভেবে কাটানো। তাছাড়া অন্য মুশকিলও অনেক ছিল। যেদিন গানের স্কুলে ভর্তি হলাম, মা বললেন, দেখিস তুইটা ক্যাবলা, আবার প্রেমে টেমে পড়িস না যেন, তোর নামে যেন কোনো চিঠি টিঠি না আসে, ফোনটানো যেন কেউ না করে।
এরকম অনেক প্রিকন্ডিশন শিরোধার্য করে আমি গান শিখতে গিয়েছিলাম। যদিও ছেলেদের ক্লাস ও মেয়েদের ক্লাস আলাদা আলাদা হতো। আমাদের বাড়িতে প্রেম ব্যাপারটা কুষ্ঠরোগের চেয়েও ভয়াবহ ছিল। বাবা এসব ব্যাপারে কোনো আলোচনা কখনোই করতেন না। তবে বাবা একবার নিরুৎসাহ ব্যঞ্জক চোখে তাকালেই আমার বুকের রক্ত হিম হয়ে যেত। যা কিছুই বলবার আমাদের মাই বলতেন বাবার নাম করে। তার মধ্যে বাবার বক্তব্য কতখানি ছিল সে সম্বন্ধে বাবার নিজের সাথেই তদন্ত হওয়া উচিত ছিল। কিছু হলেই অথবা মার মন পুতহ নয় এমন কিছু হবহব হলেই মা বলতেন, বাবা জানলে আর রক্ষা রাখবেন না। সেই অরক্ষিত অবস্থাটার প্রকৃত স্বরূপ যে কি সে সম্বন্ধে আমার অথবা ভাই বোনদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। তবে গিলোটিনের চেয়েও যে কিছুমাত্র ভালো নয় সে সম্বন্ধে আমাদের মনে সন্দেহের অবকাশ ছিল না। সুতরাং একজনকে ভালো লাগার আনন্দটাকে গিলোটিনের ভয় সবসময় ব্লটিং পেপারের কালির মতো শুষে নিত। দেখতে দেখতে আমাদের সমাবর্তন উৎসব এসে গেল। আশুতোষ কলেজের হলে সময় মতো ধুতি পাঞ্জাবি পরে আমরা সকলে উপস্থিত হলাম। সেদিন মেয়েরা সবাই সাদা জমি সবুজ পাড়ের শাড়ি পরে এসেছিল। সেদিন আর কে কে গিয়েছিলেন ভালো মনে নেই, তবে তরিদ্দা গিয়েছিলেন। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে, গানটা এখনো কানে লেগে আছে। রূপদা যেন কার সঙ্গে ডুয়েট গিয়েছিল, বোধহয় ইলা সেনের সঙ্গে। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে নাথ, তারপর গিয়েছিল সে। আমি যদিও শুধু কোরাসেই ছিলাম সেবার, এবং সারা জীবন তাই থাকবো জানতাম, তবু আমাকে বসতে বলা হয়েছিল প্রথম সারিতে অন্য অনেকের সাথে। রূপদা তরিদ্দা সব প্রথম সারিতেই বসেছিলেন। তার গাইবার পালা যখন এলো তখন সে মেয়েদের মধ্যে থেকে এগিয়ে এলো লঘু পায়ে, এসে তার ছিপছিপে সুগন্ধি শরীরে আমাদের পাশে এসে বসলো। তাকে আমার এত কাছে বসতে দেখেই আমার ভারী আনন্দ হচ্ছিল। সেই গানটিই সে গাইল সে একক জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গানের রেশ শ্রোতাদের মধ্যে ছড়িয়ে থাকলো, এবং ওর গান যে সকলকে মুগ্ধ করলো এই জানাটা আমাকে এক দারুণ অনধিকারের গর্বে গর্বিত করে তুলল। ও গান গেয়ে উঠে পেছনে যাবার সময় আমার হাঁটুর সঙ্গে ওর পা লেগে গেল। অনেকক্ষণ আর আমি হাঁটু নাড়ালাম না একটু। যেমন আসন করে বসেছিল তেমন পদ্মাসনেই বসে রইলাম। আমার সমস্ত শরীর ও মন এক প্রসাদী পদগন্ধে সুরভিত হয়ে গেল। তরিদ্দা ফিসফিসে গলায় রূপদাকে বললেন কানের কাছে মুখ নিয়ে, ভারী ভালো গেয়েছে বুলবুলি। আমি তরিদ্দার কথা রিপিট করে রূপদাকে বললাম, দারুণ গেয়েছে তাই না? রূপদা আমার দিকে মোটরসাইকেলে চড়া লোক যেমন সন্দেহের চোখে পথের কুকুরের দিকে তাকান তেমনি চোখে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। তারপর বললেন, বলছো? আমি সব প্রতিভার ভান করে অপ্রতিভাটাকে চাপা দিলাম, বললাম, বলছি। মনে মনে রূপদার উপর বেশ চটে গেলাম, কিন্তু কি করব? বুলবুলির দাদার উপরে কি আমি রাগ করে থাকতে পারি? সেই সন্ধ্যায় ওকে কিছুক্ষণ কাছে পাবার সুপ্ত বোধে উৎসব শেষে ওকে আর দেখতে পাবো না এই ভাবনাই দুঃখটা একেবারে ছেয়ে ফেলল। সেদিন আশুতোষ কলেজ থেকে হাঁটতে হাঁটতে যখন বাড়ি ফিরে এলাম তখন সুখের বা দুঃখের জানি না মনের মধ্যে একটা ভীষণ ভার অনুভব করতে লাগলাম। এর আগে কখনো আমাকে এমন সুখে থাকতে ভূতে কিলয়নি। খাওয়া দাওয়ার পর অনেক পাতা ডায়েরি লিখলাম সেদিন। তারপর তোমাকে এই শিরোনামায় একটা কবিতা লেখার উচ্চাসা নাগরদোলায় চেপে অবশেষে অনেক পাতা ছিঁড়ে কলম কামড়ে রাত 2টো নাগাদ সেই কবিতাটাকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়ে পড়লাম। অফিস থেকে ফিরে বাবা ডেকে পাঠিয়েছিলেন ঘরে। বাবার ডাকের 2টো মানে হতো।
এক হয়তো কলম বা অন্য কিছু উপহার এনেছেন সেজন্য, নইলে কোনো অন্যায়ের শাসন করার জন্য। যখন সজ্ঞানে কোনো অন্যায় করতাম তখন দাগ আসলেই বুঝতে পারতাম, যখন অজ্ঞানে করতাম তখন দোতলা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাবতাম কি কি অন্যায় আমি অজ্ঞানে করে ফেলতে পারি। সেদিন ঘরে ঢোকার আগেই শুনতে পেলাম বাবা ও মা একসঙ্গে খুব হাসাহাসি করছেন। ঘরে ঢুকতে মা বললেন, কিরে, তোর বাবা লোক কি রকম তা তুই পথে পথে যাচাই করে বেড়াচ্ছিস? পুরো ব্যাপারটা মনে পড়ে গেল। এরকম সাংঘাতিক কথা হাসি মুখে মা বলছেন দেখে প্রথমে অবাক হলাম, তারপর হেসে উঠলাম। ব্যাপারটা সেদিনই ঘটেছিল। 2 নম্বর বাসের দোতলায় উঠেছি অফিসে যাব বলে। জানালার পাশে সিট পেয়ে বসেও পড়েছি। এমন সময় দেখা রাঘবদার সঙ্গে। রাঘবদাকে রাঘবদা বলেই জানতাম, তার পদবি জানতাম না। তিনি ওকালতি করতেন কলকাতা হাইকোর্টে। আমাদের সঙ্গে ক্লাবে একসঙ্গে টেনিস খেলতেন। ক্লাবের দাদা। আমার পাশের সিটটা খালি হতেই রাঘবদা এসে বসলেন। বললেন, সাত সকালে অফিস পাড়ায় কোথায় চললে এই গরমে? আমি বললাম, কেন, অফিসে? অফিস কি হে, এর মধ্যে অফিস? পড়াশোনা সব শেষ, গ্রাজুয়েশনের পর আর পড়লে না? আমি বললাম, পড়ছি তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে পড়ছি। আর্টিকেন ক্লার্কদের তো অফিস যেতে হয়। রাঘবদা বললেন, ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। কোন ফার্মে? ফার্মের নাম বললাম। বাবা সে ফার্মের একজন পার্টনার। ফার্মের নাম বলতেই রাঘবদা বললেন, কার আন্ডারে সার্ভ করছো? বাবার নাম বলতেই উনি আবার বললেন, আরে তাই নাকি, উনি তো আমার ভীষণ চেনা, তুমি আগে বলবে তো, তাহলে তো তোমার সম্বন্ধে একটু বলে দিতাম। উনি আমাকে খুব ভালো চেনেন, এই তো সেদিনই আমাকে লিফট দিলেন। তারপর আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বললেন, ঠিক আছে, বলে দিব। আমি বললাম, কি বলবেন? রাঘবদা বললেন, তোমার প্রতি যেন বিশেষ ইন্টারেস্ট নেয়, দেখবে আমি বললে হয়তো অ্যালাউন্সও বাড়িয়ে দিবেন। আমার খুব মজা লাগছিল। আমার মুখ ফসকে বেরিয়ে গেল, উনি লোক কেমন? রাঘবদা বললেন, আরে চমৎকার লোক, যদিও রাশভারী, কিন্তু ফার্স্ট ক্লাস লোক। রাঘবদার কথা শেষ হতে না হতেই চৌরঙ্গীর মোড় এসে গেল। আমি উঠে বললাম, চলি। রাঘবদা বললেন, ওকে আমার নমস্কার দিও। আমি নেমে যাবার সময় বললাম, উনি আমার বাবা হন। বলতেই রাঘবদা তড়াক করে উঠলেন। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল। বললেন, কি সাংঘাতিক, তুমি তো মানুষ খুন করতে পারো হে। আমি ততক্ষণে নিচে নেমে গেছি। উনি বাসের দোতলার জানালা দিয়ে মুখ বাড়িয়ে হাত বাড়িয়ে বললেন, তোমার মতো ফাজিল ছেলে আমি দেখিনি। ওর সম্বন্ধে আমি যদি যা তা বলে ফেলতাম। আমি হেসে বললাম, বলেননি তো, তাহলেই হলো। বাবা বললেন, আজ রাঘব এসেছিল সন্ধ্যের সময় বার ফেরত। এসেই বলল, দাদা কি ডেঞ্জারাস ছেলে আপনার, বাজারে যাচাই করে বেড়াচ্ছে আপনি লোক কেমন। আমি মুখ নামিয়ে বাবাকে বললাম, উনি যে আমাকে কিছু বলতে দেবার সুযোগই দিলেন না যে আগে। এ নিয়ে বাবা ও মা অনেকক্ষণ হাসাহাসি করলেন। একটু পর বাবা বললেন, তুমি থিয়েটার করছো নাকি? আমি বললাম, হ্যাঁ। বাবা বললেন, থিয়েটার কবে, কোথায় হবে? আমি বললাম, দেরি আছে, নিউ এম্পায়ারে। উনি বললেন, থিয়েটার করো আর গানই গাও, পড়াশোনাটা ঠিকভাবে করো। রোজ সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা দরজা বন্ধ করে ঘড়ির সামনে রেখে অ্যাকাউন্টেন্সির অঙ্ক করো, নইলে পরীক্ষার সময় 3 ঘন্টার মধ্যে অতগুলো ব্যালেন্স শিট কখনোই মেলাতে পারবে না। আমি মাথা নেড়ে নিচে নিজের ঘরে চলে এলাম। মাথা তো নাড়লাম, কিন্তু এই অ্যাকাউন্টেন্সির সঙ্গে আমার মোটে বনে না। যত টাকা আনার হিসাব, ডান দিকের সঙ্গে বাদিক মেলাও, হাত বেসিনে লাগিয়ে পা ছড়িয়ে পাটের মহাজনের অঙ্ক করা। ভাবতাম অনেক গাধা মরে বাবার বড় ছেলে হয়, আর অনেক বড় ছেলে মরে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্র হয়।
ভেবেছিলাম আর্মিতে যাব অথবা এয়ারফোর্সের পাইলট হব। সেকেন্ড প্রেফারেন্স ছিল শান্তিনিকেতনে অধ্যাপনা করার। গাছতলায় বসে ধুতি পাঞ্জাবি পরে, কাঁধে চাদর ফেলে, ফুরফুরে হাওয়ায় অনেক বাধ্য ছাত্র ও সুন্দরী ছাত্রীদের নিয়ে মনের মতো জ্ঞান দেবার কথা তখন প্রায় ভাবতাম। তা না, পড়তে হচ্ছে অ্যাকাউন্টেন্সি। আমার লাইন নয়, যাদের লাইন তাদেরকে আমি শ্রদ্ধা করি, তাদের কোনো রকম ছোট করে দেখি না, কিন্তু এ আমার জন্য নয়। অথচ এ লাইন থেকে রেল্ড হব এমন কোনো উপায় নেই। আমার অ্যাকাউন্টেন্সি পড়া বন্ধু সাবু শিলং গেল বেড়াতে। সেখানে গিয়ে কোথায় অমিত রায় আর লাবণ্যের কথা মনে পড়বে, কোথায় মোর লাগি কেউ যদি প্রতীক্ষায় থাকে সেই ধন্য করিবে আমাকে, ইত্যাদি ইত্যাদি মনে পড়ে যাবার পর বেশ মেঘ মেঘ, বৃষ্টি বৃষ্টি, ভেজা ভেজা দারুণ রোমান্টিক চিঠি লিখবে তা না, ও লিখল, ভাই রাজা, এখানে কাল আসিয়াছি। আনারস ভীষণ সস্তা, খুব খাইতেছি। আলু, পটল এবং অন্যান্য শাকসবজিও দারুণ সস্তা। সবচেয়ে আনন্দের কথা, এখানে সিলেটের ইলিশ অফুরন্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এমন চিঠি একজন 21-22 বছরের শিলংয়ে প্রথম পা দেওয়া ছেলে, সে যদি হবু চার্টার্ড অ্যাকাউন্ট না হয় তবে আর কে লিখতে পারে? চিঠি পাওয়া মাত্রই বুঝতে পারলাম অ্যাকাউন্টেন্সি অনলাইন এবং ও অক্লেশে অ্যাকাউন্টেন্টই হবে এবং জীবনে বিলক্ষণ উন্নতি হবে। কিন্তু আমি যখন আমার দরজা বন্ধ করে ঘড়ি ধরে হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিট মেলাবার কথা, ঠিক তখনই ষড়যন্ত্র করে দুপুরের রোদে বাড়ির লনে একজোড়া ঘুঘু এসে ঘুরঘুর করে। রঙ্গনের ডালে বসে বুলবুলি সুমধুর শীষ তোলে। পাশের বাড়ির রেডিওতে হঠাৎ মুহুর্দির সুরেলা গান বেজে ওঠে। বুকের মধ্যে এক ভালো লাগা ভরা ব্যথার শাওয়ার খুলে যায়। অথবা হঠাৎ সেই রুবির দুল পরা মেয়েটির কথা খুব মনে পড়ে যায়। আমার সব গোলমেলে হয়ে যায়। ঠিক যখনই আমার অঙ্ক কষার কথা, তখনই ভীষণ কবিতা লিখতে ইচ্ছে করে, ছবি আঁকতে, সাহিত্য পড়তে বা গান গাইতে ইচ্ছে করে। অথবা কিছুই না করে হাওয়ায় দোলা নিম গাছের ফিনফিনে পাতাদের দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে। আমার সবকিছু করতে ভালো লাগে, শুধু এই অ্যাকাউন্টেন্সির অঙ্ক করা ছাড়া। অথচ আমি জ্ঞান পাবি। এই অঙ্ক করাটা যে আমার আশু কর্তব্য, এই বোধটা আমাকে সবসময় পীড়িত করে। ভেতরের খেয়ালি ভাবুক অন্যমনস্ক আমিটা বাইরের খোলা অঙ্কের বইয়ের দিকে উদাস চোখে চেয়ে থাকে। বুকের মধ্যে কবিতা বাইরে এসে দূর থেকে বুকের মধ্যে হবু অ্যাকাউন্টেন্টকে ভয় ভক্তির সঙ্গে প্রণাম করে। বেলার মনে বেলা বয়ে যায়। অ্যাকাউন্টেন্ট হতে হলে একটা নির্দিষ্ট কাল যে চোখ কান বোঝা খানি টানা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, সেসবের ধারে কাছে যেতে মন সরে না আমার। একদিন বাবা ব্রেক ইভেন পয়েন্টের গ্রাফ আঁকতে দিয়েছিলেন। দেখি অব্যবধানে রবীন্দ্রসঙ্গীতের ভাব ও সুরের সুষম সমন্বয়ের গ্রাফ এঁকে বসে আছে। এই কুকর্ম আবিষ্কার করার সঙ্গে সঙ্গে নিজেই নিজের কান মরেছি। যাই করি না কেন, আমার সমস্ত মন অনেকগুলো অ্যাম্প্লিফায়ারের মধ্য দিয়ে আমার কানের কাছে সবসময় বলতো, আমার সামনে দুরন্ত দুর্দিন। আমার জন্য আমার বাবা এবং আমি দুজনেই সমান দুঃখিত ও আহত হব। আমার জন্য আমার বাবা এবং দুজনের সমান অসহায় অবস্থা হবে। কথা ভাবলেই, বাবার কথা ভাবলেই আমার মধ্যে অপরাধ বোধটা কাটার মতো বিত্ত। অথচ আমার কিছু করার ছিল না। অনেক চেষ্টা করেও আমি ভিতরের উন্নামিটাকে বদলাতে পারতাম না। মনে মনে বলতাম, ওই আমিটাকে গলা টিপে মেরেও আমার একজন সার্থক গেজলক হওয়া উচিত, কিন্তু পারতাম না। জানতাম যে কখনো পারবো না। একা আমার নিজের মধ্যে এমন জোর ছিল না যে আমি একজন অবিন্যস্ত ভাবুক ও কবিকে টপকে গিয়ে বিন্যস্ত প্র্যাকটিক্যাল হিসাব রক্ষক হই। আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখা উপন্যাস খেলা যখন, পর্ব 1। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।